নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমি চলে এসেছি গজলডোবায়, পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্যই গজলডোবা। আজকে 30শে জানুয়ারি, শুক্রবার 2026। চলেছি উত্তরবঙ্গের গাজলডোবায় পাখি দেখতে। এবারের ট্রিপে পরিবারের কেউ সাথে নেই। দুপুর 3টের সময় শিয়ালদা থেকে ছাড়ছে তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেনে তৎকাল টিকিট কেটেছি। এসি 2 টিয়ারের সিট, যথেষ্ট হাতে সময় নিয়ে প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম। এখনো পর্যন্ত আশেপাশে অন্যান্য সিটগুলো ফাঁকাই রয়েছে। এবারে ট্রিপটা যেহেতু মাত্র 2 দিনের, তাই খুব বেশি লাগেজ হয়নি। ট্রলি ব্যাগের মধ্যেই জামা কাপড়ের সাথেই 2টো ক্যামেরাও ভরে নিয়েছি। সেটাই সিটের তলায় ঠিকঠাকভাবে রাখলাম। এনজেপি পৌঁছানোর সময়টা একটু অড, তাই জন্য এই ট্রেনটা অনেকেই কিন্তু অ্যাভয়েড করেন। শিডিউল টাইম অনুযায়ী রাত্রি 2:10 নাগাদ এটা পৌঁছানোর কথা নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের ট্রেনটি আজকে একটু লেট করেছে, তাই 3টের আশেপাশে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। ফুটব্রিজটা একেবারেই ফাঁকা। গাজলডোবা তিস্তা ব্যারেজের কাছাকাছি পৌঁছানোর জন্য আগে থেকেই ঠিক করে রেখেছিলাম টোটো। সাধারণত আমরা ব্রিজে উঠে বাঁ দিকে যাই এবং পার্কিং লটের দিক দিয়ে বেরোই। তবে এখানে টোটো ভাইরা বলে দিয়েছিলেন যে ব্রিজের ওপর উঠে ব্রিজের পেছন দিক দিয়ে, অর্থাৎ ডান দিক দিয়ে এসে বেরোতে, তাতে নাকি গাজলডোবা পৌঁছতে একটু সুবিধে হবে। 6টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট করে রাখা হোটেল বড়লিতে। এখানেই একটি দিন আমরা রাত্রিবাস করব এবং পাখি দেখব 2 দিন। বড়লি হোটেলের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। এটা একটা ডাবল বেডরুম। আমরা গ্রুপে 3টি মেয়ে ছিলাম। আমরা এই রুমটা নিয়েছিলাম। এটা 2800 টাকা মতন ভাড়া নিয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। তৃতীয় জনের জন্য ওরা একটি ম্যাট্রেস দিয়েছিল রুমে, আমরা সেটা ব্যবহার করেছিলাম। এত ঠান্ডা, মনে হচ্ছে পাখি দেখতে যাবার আগে একটুখানি চা কফি খেলে মন্দ হয় না। পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্যই গজলডোবা। এসেছি বড়লিতে, মানে বড়লি নামের যে হোটেলটা সেখানে রয়েছি। সকালবেলা বেশ কুয়াশা ছিল, ঠান্ডাও ছিল। এখন আস্তে আস্তে কুয়াশাও কাটছে, ঠান্ডাও একটু একটু কাটছে। আজকে আমরা আপস্ট্রিমে বোটিং করব, তো সেই জন্য আর কি আমরা 5 জন আছি, তো 5 জনের 5টা নৌকো লাগবে। এখান থেকে বড়লি থেকে ঘাট পর্যন্ত মোটামুটি ওই 1 কিলোমিটার 1.25 কিলোমিটার মতন রাস্তা। এবার টোটো এসেছে, টোটোতে করে আমরা ওইটুকু পথ যাব। এবং আজকে আমরা লাঞ্চও করব না, তো খাবার দাবার যা হয় কিছু নিয়ে তারপরে আমরা একবারে বোটে উঠবো। তো সারাদিন আজকে আমাদের নৌকোয় কাটবে, সেই অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর চারিদিকটা একবার দেখিয়ে নিই। সূর্য উঠে গেছে এখন, বেশ ভালো লাগছে। বড়লি থেকে ঘাট পর্যন্ত হেঁটেও আসা যায়, কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য এইটুকু পথ হলেও সেটা টোটোতেই যাওয়া আসা করেছি। প্রত্যেকবার টোটো বড়লি হোটেল থেকে ঘাট পর্যন্ত নিয়ে যাবার জন্য 100 টাকা এবং ফেরার সময় 100 টাকা করে নিয়েছে। আজকে যেহেতু আমরা লাঞ্চ করার সময় আর আলাদা করে ফিরবো না, সেই জন্য এই গরম গরম পুরিগুলো আমরা লাঞ্চ হিসেবে প্যাক করে নিয়েছিলাম। নিজেরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ম্যাগি। এমনিতে ম্যাগি অনেকের কাছে ভীষণ পছন্দের খাবার, অনেকের কাছে এটা একটা আবেগ। পাহাড়ে এলে বা উত্তরবঙ্গের সমতলে এলেও মনে হয় যে একটু ম্যাগি সেবন করা যাক। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ম্যাগিটা যেহেতু খুব তাড়াতাড়ি তৈরি হয়, সেই জন্য লোকের হয়তো এই খাবারটা খুবই পছন্দ। আর শুধু তাই নয়, অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তিও থাকে। এরপরে এসে নৌকোয় উঠে পড়লাম। সারা দিনের জন্য নৌকোর চার্জ 2000 টাকা। একটা নৌকো বেরিয়ে গেল, কমপ্লিট। 8টা নাগাদ আমরা বোটে উঠলাম।
মোটামুটি আজকে যাব আপস্ট্রিমে। কি কি পাখি আছে, আর বিষ্ণু আছে আমার সাথে, আর আর বিষ্ণু মালু। এবার ওর সাথেই আমি ঘুরছি। যা যা ওর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, যারা যারা আসতে চান ওর সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। এখানে যা যা গাজলডোবার টোটো বুকিং থেকে শুরু করে হোটেল ফোটেল সব কিছু ও করে দেবে। আর আপস্ট্রিমে কি কি মোটামুটি পাখি পাওয়ার চান্স আছে? গ্রেটার থিকনি, আচ্ছা, হোয়াইট ফ্রন্টেড গুস আর টুন্দ্রা বিনগুসও আছে। বাহ বাহ, ভালো, বেশ। আপনার ব্ল্যাক নেট গ্রিন। আরে বাবা, অনেক বাহ, ভালো। নর্দার্ন ল্যাপিং এর তো দেখার চেষ্টা করব। আচ্ছা, নর্দার্ন ল্যাপিং এর ঝাঁকটা কি বড় বড় ঝাঁক এসছে না? বড় ছোট সবই পাওয়া যায়। ভালো। তো এখন কতক্ষণ লাগবে মোটামুটি? এই তো আমরা শুরু করলাম, শুরু করলাম 8টা নাগাদ। আটটা। মোটামুটি আমাদের ফিরতে 2টা, 2:30, 3টাও বাজতে পারে। আচ্ছা, 2টো 2:30 বাজবে। আমরা খাবার তো প্যাক করে নিয়েছি, তো পাখিও দেখবো। আর যারা প্রথমবার পাখি দেখছেন, যারা অত পাখির নাম মনে রাখতে পারেন না, তাদেরও এই গজলডোবা বা পূর্বস্থলী এই টাইপের জায়গাগুলোর একটা সুবিধা হচ্ছে এমনিতেই খুব ভালো লাগে। এমনিই যদি আর কি ঘোরেন, দেখতে দেখতে তারপরে আস্তে আস্তে আর কি পাখিগুলো চেনাও হবে, বা দেখতে দেখতে ওই প্রথমে ভালো লাগা তৈরি হবে আর কি। তো এইগুলো আর কি ভালো। চারপাশটা দেখাই একটুখানি, এই ব্যারেজটা। এনজেপি স্টেশন থেকে গাজলডোবা আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। শহরের এত কাছে হলেও এই জায়গাটা কিন্তু প্রাকৃতিকভাবে দারুণ সুন্দর, একেবারে অন্য জগৎ বলা যেতে পারে। তিস্তা এখানে প্রশস্ত ও শান্ত। চর, বালুচর, অগভীর জল, এই মিশ্র বাস্তুতন্ত্রই পাখিদের সবচেয়ে প্রিয়। এখানে আছে নদী, জলাভূমি, ঘাস জমি, খোলা আকাশ। এই কারণেই হয়তো গাজলডোবা হয়ে উঠেছে একটি আদর্শ বার্ডিং হটস্পট। অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত গাজলডোবার সেরা সময়। তিব্বত, মধ্য এশিয়া, মঙ্গোলিয়া ও সাইবেরিয়া থেকে হাজার হাজার পাখি এখানে শীত কাটাতে আসে। এই পাখিটা মূলত ইউরোপ ও মধ্য এশিয়ার পাখি। প্রজনন মরশুম শেষ হলে এরা শীতের সন্ধানে দীর্ঘ পথ পাড়ি দেয় এবং দক্ষিণ ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ায় চলে আসে। সাধারণত এরা অক্টোবর থেকে নভেম্বর মাসে আসতে শুরু করে আর মার্চ এপ্রিল নাগাদ আবার ফেরত যায়। কি দারুণ ভাবে এরা অগভীর জলের মধ্যে খাবার সংগ্রহ করছে, দেখুন। পায়রাবুসেট কিন্তু খুব সাহসী বাবা মা। শত্রু কাছে এলে এরা আহত হওয়ার ভান করে শত্রুকে বাসা থেকে দূরে টেনে নিয়ে যায়, যাকে বলা হয় ডিস্ট্রাকশন ডিসপ্লে। মনে রাখবেন, গাজলডোবায় পাখি দেখতে হলে আদর্শ সময় ভোর 6টা থেকে 9টা, কারণ সেই সময় আলোটা ভীষণ সুন্দর থাকে। বিকেল 4টের পর আবার আলোটা ভালো হয়ে যায়, তবে সারাদিনই এখানে টুকটাক পাখি দেখা চলতে থাকে। বেশি বেলার দিকে এলে কিন্তু সম্ভাবনাটা অনেকটা ক্ষীণ হয়ে যেতে পারে। র্যাডিশেল ডাক ভারতে যাকে আমরা বেশি চিনি ব্রাহ্মণী হাঁস নামে। এটা বড় আকৃতির উজ্জ্বল রঙের জলচর পাখি। র্যাডিশেল ডাক মূলত মধ্য এশিয়া ও তিব্বতের পাখি। শীত এলে এরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসে দক্ষিণ এশিয়ায়। প্রজনন করে তিব্বত, মঙ্গোলিয়া, চীন, মধ্য এশিয়ার উঁচু মালভূমি অঞ্চলে।
শীতকাল কাটায় ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারে। ভারতে সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে আসে এবং মার্চ এপ্রিল নাগাদ ফেরত যায়। গাজলডোবায় আপস্ট্রিমের দিকে যেতে প্রচুর রাডি শেলডাক দেখতে পেয়েছি। এই ব্রাহ্মণী হাঁস বা চখাচখি পাখিটা এখানে এত পরিমাণে আছে যে ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাবেন। এরা যখন উড়ে যায় তখন ডানায় ভারতের জাতীয় পতাকার রং দেখতে পাওয়া যায়। রাডি শেলডাক সবসময় ডাকে, মূলত স্ত্রী পাখিদের ডাকে কিন্তু বেশি জোরালো। আর এরা বেশ সাহসী পাখিও, সবসময় এরা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে দূরত্ব বজায় রাখতে হবে পাখিদের সাথে। বেশি উৎসাহী হয়ে যদি আমরা পাখির বেশি কাছাকাছি চলে যাই তাহলে কিন্তু ছবি তোলা ভালো হবে না। কোনোভাবেই যেন পাখি বিরক্ত বোধ না করে সেটাও পক্ষীপ্রেমীদের দেখা কর্তব্য। গাজলডোবা এখনো কোনো সরকারি অভয়ারণ্য নয়, তাই দায়িত্বটা কিন্তু আমাদেরই। আমাদের খেয়াল রাখতে হবে যাতে জলে কোনোভাবেই প্লাস্টিক দূষণ না হয়, জোরে যেন শব্দ না করা হয়, নৌকো নিয়ে বেশি তাড়া দেওয়া যাবে না। পাখিরা এখানে অতিথি, আমরা শুধুই দর্শক। আপস্ট্রিমে যেতে গেলে প্রত্যেকটা নৌকোয় মাত্র একজন করেই বসতে পারবেন, অর্থাৎ এখানে নৌকোর ভাড়া কিন্তু শেয়ার করা যাবে না। নদীতে বেশ কিছু জায়গায় বালু চর রয়েছে, যার জন্য নৌকো মাঝে মধ্যে আটকেও যাচ্ছে। নৌকো আটকে গেলে মাঝি ভাইদের নৌকো থেকে নেমে একটু ঠেলে নৌকোটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। নর্দার্ন ল্যাপুইং একটি মাঝারি আকারের জলাভূমি নির্ভর পাখি। ইউরোপে একে অনেক সময় পিউইট নামেও ডাকা হয় তার স্বতন্ত্র ডাকের জন্য। নর্দার্ন ল্যাপুইং মূলত ইউরোপ ও পশ্চিম মধ্য এশিয়ার পাখি। ব্রিডিং করে ইউরোপ, রাশিয়ার পশ্চিম অংশ এবং মধ্য এশিয়ায়। শীতকাল কাটাতে চলে আসে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এরা ভারতের উত্তর ও পূর্ব ভারতের জলাভূমি, খোলা মাঠ ও নদীর চর এলাকায় চলে আসে। এখানে আমরা লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক বা মদন টাক পাখিকে দেখতে পেয়েছি। এই পাখিটা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়। এটা একটি রেসিডেন্ট পাখি, অর্থাৎ সবসময়ই এখানে থাকে, এমন নয় যে পরিযায়ী। লেসার অ্যাডজুটেন্ট মূলত মাছ, ব্যাঙ, ছোট সরীসৃপ, সাপ, কাঁকড়া, কেঁচো ও বড় পোকামাকড় খেয়ে থাকে। এরা খুব ধীরে ধীরে হাঁটে, ঠোঁট দিয়ে কাদা খুঁড়ে শিকার খুঁজে বার করে। এরা কিন্তু খুবই লাজুক ও মানুষের কাছাকাছি আসতেই চায় না। সাধারণত একা বা ছোট দলে দেখা যায়। ওড়ার সময় ডানা খুব ধীরে ও ভারীভাবে নাড়তে থাকে। IUCN লিস্ট অনুযায়ী এই পাখি ভালনারেবল ক্যাটাগরির মধ্যে পড়ছে। এরপরে আমরা দু একটা বালুচরে নেমেছিলাম। প্রথম বালুচরে নামার উদ্দেশ্য গ্রেটার হোয়াইট ফ্রন্টেড গুজ দেখা, কিন্তু সেই পাখি একটি রুডি শেলডাক অর্থাৎ চখাচখি দম্পতির সাথে প্রগাঢ় বন্ধুত্ব পাতিয়ে বসে আছে। তারা যেখানে যেখানে যায় ইনিও সেখানে সেখানে যান। চড়াই নেমেছিলাম। হ্যাঁ, এই আওয়াজ করছে মানে এটা আর কি, মানে একটা অ্যালার্ম কল টাইপ।
চড়ায় নেমেছিলাম আমরা গ্রেটার হোয়াইট ফ্রন্টেড গুজ দেখার জন্য। আর এইখানে 3টে রুডি শেলডাক, এই 3টে চখাচখি ব্রাহ্মণী হাঁস আর কি। ওদিকে আরেকটা এই রুডি শেলডাকের পেয়ারের মধ্যেই বসে আছে গ্রেটার হোয়াইট ফ্রন্টেড গুজ। একটাই এসছে, সেই একটাই আর কি এদের সাথে মিলেমিশে আছে। এই উড়ে গেল। গ্রেটার হোয়াইট ফ্রন্টেড গুজ তার বন্ধু চখাচখিদের সাথে উড়ে চলে গেল। আগেই বলেছি যে এখানে প্রত্যেকটা জায়গায় বালুচরে সব জায়গায় প্রচুর ব্রাহ্মণী হাঁস বা চখাচখি পাখি রয়েছে। ছবি তুলে আমরা আবার নৌকোয় ফেরত এলাম। নৌকোয় উঠে কাদা মাখা পা দুটো জলে ধুয়ে নিলাম। হ্যাঁ, একটু চুবিয়েই রাখি। সেই বাচ্চারা যখন দেখছে না, হ্যাঁ বাচ্চারা যখন দেখছে না তখন তো আরোই আর কি ভালোই হবে। পা ধোয়াও হয়ে গেল, জল ঘাটাও হয়ে গেল, ভালোই হলো। হ্যাঁ, এখানে দেখলাম অনেকগুলো গ্রিন শ্যাঙ্ক পাখি। গাজলডোবায় কিছু পাখির কিন্তু বেশ বড় বড় ঝাঁক দেখতে পাওয়া যায়। এরপর নামলাম আরও এক বালুচরে। এখানে বেশ নরম কাদা, খালি পায়ে এই কাদার উপর দিয়ে হেঁটে যেতে হবে। বাবারে, এটা তো একদম মাখনের মতো, ক্যাডবেরি সিল্ক। হ্যাঁ, এই চড়ায় নেমেছি গ্রেট থিকনি বা গ্রেট স্টোন কার্লিউ এই পাখিটাকে দেখতে। তবে এখানেও অন্যান্য সব জায়গার মতন প্রচুর ব্রাহ্মণী হাঁস দেখতে পেলাম। গ্রেট থিকনি বা গ্রেট স্টোন কার্লিউ মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায়। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ডের পাখি বলা যেতে পারে। এরা মূলত নদীর বালুচর ও পাথুরে চর, শুকনো নদী খাত, ফাঁকা মাঠ ও জলাশয়ের ধারে থাকে। ভারতে গঙ্গা, যমুনা, তিস্তা, মহানন্দা নদীর চরে এদের নিয়মিত দেখতে পাওয়া যায়। থিকনি কিন্তু মূলত নকটার্নাল বা রাত্রি চর পাখি। এরা খায় শামুক, কাঁকড়া, কেঁচো, বড় পোকামাকড়, ছোট ব্যাঙ ও সরীসৃপ। রাতে খাবার খোঁজে এবং দিনে বালির রঙের সাথে মিশে নিশ্চুপ হয়ে বসে থাকে। এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ভিডিও নাকি স্টিল ছবি। স্বভাবে কিন্তু এই পাখি বেশ লাজুক ও সতর্ক। মানুষের উপস্থিতি টের পেলেই চুপচাপ দূরে সরে যায়। এরপর আবার নৌকোয় ফিরলাম। এখন খাবার পালা। চড়ায় গিয়ে আমরা গ্রেট থিকনিটা দেখতে পেয়েছি। তবে না দেখতে পেলেও, যদি না দেখতে পেতাম তাহলেও আর কি আফসোস থাকতো না, কারণ এই জায়গায় এইভাবে বসে আবার যেটা সকালবেলার খাবারটা প্যাক করে নিয়ে এসেছিলাম, পুরি আর তরকারি, সেটা খাচ্ছি বসে বসে জলে পা ডুবিয়ে। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একদম মানে বরফ গোলা জল, তো সেই রকম ঠান্ডা, কিন্তু ভালো লাগছে। হয়তো একটু এমনি অলরেডি আমার গলা ভেঙে গেছে, এমনি একটু কাশি চলছে, কি আর হবে, গান তো আর গাই না, যে গলা আর কি খুব ভালো রাখতে হবে। যা আছে ভালোই আছে, ঠিক আছে। চারিদিকে পাখি উঠছে, প্রচুর চখাচখি এখানে। আজকের পাখি দেখা প্রায় শেষের মুখে। গ্রেট থিকনি দেখে এরপর আমরা ওখান থেকে আবার ব্যাক করছি ঘাটের দিকে, যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে। ক্রমশ সূর্য অস্তগামী হয়েছে।
সোনালি একটা আলো ছড়িয়ে পড়েছে জলের বুকে। পাখি দেখা মূলত শেষ, তবুও ফেরার পথে আরো বেশ কিছু পাখি দেখতে পাওয়া গেল। শেষ বেলায় আবার নৌকো আটকে যাওয়াতে এখানে আমাদের আবার একটু সময় পায়ে হেঁটে এগোতে হলো। 3টে বাজে এখন। এই জায়গাটা আর কি আর নৌকো এগোচ্ছে না, ওই জন্য নেমে কিছুটা হেঁটে যেতে হচ্ছে জলের ওপর দিয়ে। এই জায়গাটা বেশি স্লিপারি আছে না, জলের উপর দিয়ে যাই তার থেকে। হ্যাঁ, এই ধারটা বোধ হচ্ছে নৌকোটায় যেভাবে টেনে নিয়ে যেতে হচ্ছে। ডাঙাটা স্লিপ বেশি। গাড়ি ঠেলার মতো নৌকো ঠেলতে হচ্ছে। আমরা ঠেলবো, আমরা ওইটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে নৌকো ঠেলা। হ্যাঁ, হয়েছে, হয়ে গেছে। তবে আমরা ঘাটের কাছে প্রায় চলে এসেছি। এরপরে একটা টোটো নিয়ে আবার হোটেলে ফেরত যাব। সন্ধেবেলা বরলিতে ফিরে চিকেন পকোড়া আর চায়ের অর্ডার দিয়েছিলাম। চিকেন পকোড়াগুলো এত বড় আর দেখতে অনেকটা পেঁয়াজির মতন, যদিও তাদের মধ্যে যথেষ্ট চিকেন ছিল এবং খেতেও বেশ সুস্বাদু। রাত্রিবেলা ভাত, পোস্তর বড়া, ডাল এবং তার সাথে বরলি মাছ ভাজা অর্ডার করলাম। উত্তরবঙ্গের গর্ব এই বরলি মাছ। যতবারই এইসব দিকে আসার সুযোগ হয় ততবারই টেস্ট করতে কিন্তু ভুলি না। এখানকার রান্না বেশ সুস্বাদু এবং ঘরোয়া। আগেই বলেছি যে গাজলডোবায় বার্ডিংটা এমনভাবে হয় যে আপস্ট্রিমে একটা দিন যেতে হয় এবং নিচের দিকে, অর্থাৎ যেখানটায় চারপাশে একটা ছোট জলাশয় রয়েছে, সেইখানে আমাদের আলাদা করে বার্ডিং করতে হয়। পাখি দেখার ক্ষেত্রে কিন্তু দুটো দিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, কারণ যে পাখিগুলো বাঁদিকে পাওয়া যাবে সেগুলো আবার ডান দিকে পাওয়া যাবে না। আজকে আমরা নিচে যে স্থানীয় জলাশয়টুকু আছে সেইখানে ঘুরে পাখি দেখব। সকাল সকাল তাই চলে এসেছি এখানে। এখানে যারা আলাদা করে পাখি দেখতে আসবেন না, যারা শুধুমাত্র ঘোরাঘুরি করতে আসবেন, তারা এই নিচের যে জলাশয়টুকু এইখানেই কিছুটা অংশ পর্যন্ত বোটিং করতে পারবেন। এখানে যে ছাউনি দেওয়া নৌকোগুলো দেখা যাচ্ছে সেগুলো পর্যটকদের জন্য রাখা। তবে বার্ডিংয়ের নৌকো সম্পূর্ণ আলাদা এবং বার্ডিংয়ের গাইডও কিন্তু আলাদা। আগের দিন আমরা যে গাইডের সাথে ঘুরেছিলাম আজকেও তার সাথেই ঘুরছি। এখানে একটা নৌকোয় 2 জন করে ওঠা যেতে পারে, কারণ এখানে জলটা একটু বেশি গভীর আর চড়ায় আটকে যাবার ভয়ও নেই। তবে আমরা 2 জনে 2টো আলাদা নৌকো নিয়েছিলাম, তাতে ছবি তোলার একটু সুবিধে হয়েছে। প্রথমে দেখলাম প্রচুর রেড ক্রেস্টেড পোচার্ড। এগুলো একেবারে ঘাটের কাছে কাছেই ঘুরছে। অত্যন্ত আকর্ষণীয় রঙের এই জলচর হাঁস, বিশেষ করে প্রজনন রঙে পুরুষ হাঁসের উজ্জ্বল লালচে কমলা মাথা ও মোটা লাল ঠোঁট কিন্তু বেশ আকর্ষণীয়। এই প্রজাতিটা অন্য সব হাঁসের থেকে একদমই আলাদা দেখতে। এর মূল বিস্তৃতি ইউরোপ ও মধ্য এশিয়ায়। ব্রিডিং করে দক্ষিণ ও মধ্য ইউরোপ, রাশিয়ার দক্ষিণাংশ এবং মধ্য এশিয়াতে। শীতকাল কাটায় দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াতে।
শীতকালে এটা ভারতের নিয়মিত পরিযায়ী পাখি হিসেবে আসে। মূলত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত এরা ভারতবর্ষে আসে। মার্চ এপ্রিল নাগাদ আবার প্রজনন অঞ্চলে ফেরত যায়। তবে প্রজনন স্থান অন্য জায়গায় হলেও ব্রিডিং বিহেভিয়ার বা মেটিং ইত্যাদি কিন্তু এখানেই এরা অলরেডি শুরু করে দিয়েছে, কারণ ক্রমশ এদের ফেরার টাইম কাছে চলে আসছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এদের গায়ের রং আরও বেশি সুন্দর হবে। তখন এরা ধীরে ধীরে আরও একটু ওজন বাড়িয়ে তারপরে ফেরত যাবে এদের প্রজনন স্থানে। জানুয়ারির দিকে অনেক বেশি পাখি থাকে এবং আরও একটা ব্যাপার হলো যে নভেম্বরের দিকে যদি কেউ এখানে আসেন এবং এই পাখিগুলোকেই দেখবেন যে এই পাখিগুলো হয়তো অনেক বেশি লাজুক, তার কারণ তারা সদ্য হয়তো এখানে এসেছে। দীর্ঘ কয়েক মাস ধরে যখন এই পাখিগুলো পর্যটকদের বা পাখি প্রেমীদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু তারা অতটা বেশি লাজুক আর থাকে না, তারা ঘাটের কাছেই ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে এখানে আরও বেশ কিছু পাখি দেখা গেল, যেগুলো জলচর হাঁস জাতীয় নয়, কিন্তু প্রত্যেকেই পরিযায়ী পাখি। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষায়। তবে এই অংশে যে শুধু পরিযায়ীরাই থাকে তেমন নয়, অনেক রেসিডেন্ট পাখিও কিন্তু রয়েছে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, জল থাকলেই মাছরাঙা থাকবে। 2-3 রকমের মাছরাঙা দেখতে পেলাম। আর শুধু মাছরাঙা কেন, জলপিপি বা জলময়ূরও রয়েছে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে। হেরন জাতীয় পাখিগুলো আকারে যেমন বড় হয় তেমন তাদের ধৈর্যও বেশ থাকে। এই পাখিগুলোকে যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে এদের শিকার ধরার মুহূর্ত আপনার ক্যামেরা বন্দি হতে পারে। গাজলডোবায় আসে অনেক রকমের পরিযায়ী হাঁস। এদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা এদিন দেখতে পেয়েছি। আপস্ট্রিমে যেমন রুডি শেলডাক,
সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, সেরকম এই জলাশয়ে আমরা সবথেকে বেশি দেখতে পাই রেড ক্রেস্টেড পোচার্ড এবং গাদোয়াল। তবে তারা ছাড়াও আরও যে পাখিদের দেখা যায় তাদেরকে কয়েকজনকে দেখিয়ে দিই। এদের মধ্যে কেউ কেউ বেশ লাজুক, আবার কেউ কেউ অতটা লাজুক নয়, ধীরে সুস্থে দূর থেকে ছবি তুলতে অ্যালাউ করে। কোনো কারণে ভয় পেলে বা কোনো শিকারী পাখি যদি আকাশে উড়ে বেড়ায়, তখন তাদের মধ্যে আলাদাই একটা চাঞ্চল্য লক্ষ্য করা যায়। তারা চেষ্টা করে তাড়াতাড়ি করে উড়ে পালিয়ে যেতে, তবে ওড়ার পদ্ধতিটাও বেশ সুন্দর। জলের মধ্যে কিছুটা পথ তারা দৌড়ে গিয়ে তারপরে তারা আস্তে আস্তে যেমন এরোপ্লেন আকাশে ওড়ে সেইভাবে অনেকটা ওড়ে। এই দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মোটামুটি এই এলাকায় জলের পাখিগুলো দেখা হয়ে গেলে ভোরের আলো নামের যে সরকারি রিসর্টটা আছে তার আশেপাশে একটু ঘুরে পাখি দেখার চেষ্টা করেছি, যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। এই সময় পাখির অ্যাক্টিভিটি অতটা থাকে না, তবুও যে কয়েকজনকে দেখতে পেয়েছি তাদেরকে দেখাই। ভোরের আলো যে রিসর্ট, এখানে যদি থাকেন তাহলে ছোট সরাল পাখিদের দেখতে পাবেন। এই পাখিগুলো এত বেশি সংখ্যায় এখানে রয়েছে এবং সারাক্ষণ এদের ডাকে আকাশ বাতাস মুখরিত হয়ে থাকে। এই রিসর্টে থাকলে এই পাখির কলকাকলি 24 ঘন্টাই আপনার কানে আসবে। এরা কিন্তু এখানে রেসিডেন্ট বার্ড, অর্থাৎ সারা বছরই এদের এখানে দেখতে পাওয়া যায়। ফিরে আবার আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করলাম। লাঞ্চেও ছিল ডাল, পোস্তর বড়া, কালো জিরে দিয়ে পাতলা বরলি মাছ। আসলে এখানে এসে বরলি মাছ খাবার লোভটা সামলানো যায় না। আজকে আমাদের বিকেলবেলা ফেরার ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেটা ধরার জন্য তাড়াতাড়ি করে এবার বেরোবো। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব কমিউনিটি পোস্টে কিন্তু আমি সমস্ত ট্যুর সম্বন্ধে ডিটেলসে লিখি, তো সেগুলো আপনারা ফলো করতে পারেন। আর সমস্ত গ্রুপ ট্যুরের সব ভিডিও আসে আমার চ্যানেলে।